কাশ্মীর পৃথিবীর স্বর্গ তার নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি সন্ত্রাসের কালো ছায়া বহন করে। 22 এপ্রিল পেহেলগাঁও হামলা এই উপত্যকার শান্তিকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে। 26 জন পর্যটকের মৃত্যু শুধু ভারত পাকিস্তান শত্রুতার আরেকটি নতুন অধ্যায় নয়, এটি কাশ্মীরের গভীর সামাজিক বিভেদ এবং বিশ্বাসঘাতকতার একটি নগ্ন দিক প্রকাশ করেছে। পাকিস্তানের ইন্ধনে স্থানীয় সমর্থন ছাড়া এই হামলা সম্ভব হতো না। এই ঘটনার পর বিভিন্ন ইলেকট্রনিক সংবাদ মাধ্যমের পাশাপাশি অনেক ব্যক্তিগত ইউটিউব প্ল্যাটফর্ম কাশ্মীরে গিয়েছে, আর এই প্ল্যাটফর্মগুলোতে কাশ্মীরের একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র এসেছে। তারা বলছে স্থানীয় সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায় ক্যামেরার সামনে মানবিকতার কথা বললেও অফ দ্য ক্যামেরা তাদের অধিকাংশই চূড়ান্ত সাম্প্রদায়িক। এই দ্বৈত মনোভাব ভারতের জনমানসে একটি প্রশ্ন জাগিয়েছে, সেটা হলো শত্রু কি শুধু সীমান্তের ওপারে নাকি ঘরের ভেতরেও? উত্তর খুঁজতে আমেরিকার মতো একটি প্যাট্রিয়ট অ্যাক্টের দাবি উঠছে। এই প্রতিবেদন পেহেলগাঁও হামলার প্রেক্ষাপটে কাশ্মীরের জটিলতা বিশ্লেষণ করবে, তথ্য ও যুক্তি দিয়ে সত্য উন্মোচন করবে। কাশ্মীরে শান্তি ফিরবে কি, নাকি এই উপত্যকা চিরকাল রক্তে ভেজা থাকবে? এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা। বন্ধুরা, ডেইলি স্কুপ শোতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। পেহেলগাঁও অনন্তনাগের একটি পর্যটন স্বর্গ গত 22 এপ্রিল রক্তে রঞ্জিত হয়। বৈশরান উপত্যকার 6 জন সশস্ত্র জঙ্গি পর্যটকদের ওপর গুলি চালায়, 26 জনের প্রাণ কাড়ে। জঙ্গিরা সামরিক পোশাকে ধর্মীয় পরিচয় জানতে চেয়ে হিন্দুদের লক্ষ্য করে হামলা চালায়, যা উপত্যকায় ধর্মীয় বিভেদকে আরও উস্কে দিয়েছে। এটি কেবল হামলা নয়, কাশ্মীরের মাটিতে বিশ্বাসঘাতকতার একটি ছুরিকাঘাত। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর তদন্তে কংক্রিট এভিডেন্স উঠে আসে পাকিস্তানের লস্করে তৈবার অফশুট টিআরএফ এর জন্য দায়ী। টিআরএফ প্রথম এই ঘটনার দায় স্বীকারও করে নেয় গর্বের সঙ্গে। পরবর্তীকালে ঘটনার অভিঘাত থেকে তারা এই ঘটনা অস্বীকার করে। তদন্তে উঠে আসে হামলাকারীদের মধ্যে 3 জন পাকিস্তানি এবং একজন স্থানীয় কাশ্মীরি আদিল ঠোকার, যিনি 2018 সালে হিজবুল মুজাহিদিনের যোগ দিয়েছিলেন, পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন। জঙ্গিরা স্যাটেলাইট ফোন এবং এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করেছিল, যা পাকিস্তানের আইএসআইয়ের সরাসরি সমর্থনের ইঙ্গিত দেয়। স্থানীয় গাইডদের সহায়তা ছাড়া এই হামলা অসম্ভব ছিল। 2024 সালে জম্মু ও কাশ্মীর পুলিশের রিপোর্ট অনুসারে 30% সন্ত্রাসী হামলায় স্থানীয়রা পথপ্রদর্শক ও তথ্যদাতা হিসেবে কাজ করেছে। কাশ্মীরের মাটি শুধু পাকিস্তানের জঙ্গিদের নয়, স্থানীয় বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতায় রক্তে ভিজেছে। কাশ্মীরের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল। 2024 সালে 2 কোটি পর্যটক এসেছিলেন, যা 80,000 কোটি টাকার অর্থনৈতিক অবদান রেখেছিল। পেহেলগাঁও হামলার পর পর্যটন 70% কমে গিয়েছে। শ্রীনগরের ডাল লেকের হাউসবোট মালিক মোহাম্মদ ইউসুফ বলছিলেন, আমার বুকিং শূন্য, পর্যটক না এলে আমরা না খেয়ে মরব। স্থানীয়রা পর্যটকদের ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন, যথারীতি, কিন্তু এই আহ্বানে একটি তিক্ত সত্য লুকিয়ে আছে। তারা পর্যটকদের স্বাগত জানায়, কিন্তু কাশ্মীরি পণ্ডিতদের জন্য তাদের দরজা বন্ধ। পেহেলগাঁও হামলার পর 50টি রিসোর্ট বন্ধ হয়ে গিয়েছে এবং গুলমার্গে পর্যটকদের সংখ্যা 85% কমে গিয়েছে। স্থানীয় অর্থনীতি ধ্বংসের মুখে। তবু স্থানীয় নেতারা পর্যটন উদ্ধারে ব্যস্ত, কিন্তু পণ্ডিতদের পুনর্নির্বাসনের প্রশ্নে তারা কিন্তু নীরব। এই দ্বৈত মানসিকতা কাশ্মীরের সংকটের মূল। আপনাদের মনে থাকবে 1989-90 সালে 3.5 লাখ কাশ্মীরি পণ্ডিত উপত্যকা ছাড়তে বাধ্য হয়েছিলেন। ইসলামিক জঙ্গিরা তাদের হত্যা, ধর্ষণ এবং সম্পত্তি ধ্বংস করেছিল। মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, হিন্দুরা কাশ্মীর ছাড়ো, নইলে মারা হবে। 1990 সালে শ্রীনগরের গাওকাদালে 50 জন পণ্ডিত নিহত হয়। আজও 60,000 পণ্ডিত পরিবার জম্মুর শরণার্থী শিবিরে বাস করেন। কাশ্মীর তাদের বাড়ি ছিল, কিন্তু এখন তাদের জন্য সেখানে কোনো স্থান নেই। সরকার 2015 সালে 6,000 কোটি টাকার পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছিল, কিন্তু মাত্র 4,000 পরিবার ফিরেছে। স্থানীয় প্রতিরোধ এবং নিরাপত্তার অভাব এই প্রক্রিয়াকে ব্যর্থ করেছে।
2022 সালে কাশ্মীরি পণ্ডিত রাহুল ভট্ট জঙ্গিদের হাতে নিহত হন। তিনি বলেছিলেন, আমরা ফিরতে চাই, কিন্তু কে আমাদের রক্ষা করবে? স্থানীয় মুসলিম নেতারা পণ্ডিতদের ফিরিয়ে আনার বিরোধিতা করেন, দাবি করেন কাশ্মীর কেবল মুসলিমদের। এই বিভেদ কাশ্মীরের শান্তির পথে সবচেয়ে বড় বাধা। পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসের প্রধান পৃষ্ঠপোষক। 2019 সালের পুলওয়ামা হামলার পর 40 জন সিআরপিএফ জওয়ান নিহত হন, যার দায় নেয় জৈশ ই মোহাম্মদ। 2024 সালে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানায় পাকিস্তান থেকে অস্ত্র পাচার 45% বেড়েছে। পেহেলগাঁও হামলার ব্যবহৃত এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত হয়েছিল। পাকিস্তান কাশ্মীরকে অশান্ত রাখতে তার পুরো শক্তি প্রয়োগ করছে, কিন্তু স্থানীয় সমর্থন ছাড়া এই হামলা সম্ভব হতো না। 2016 সালে বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে জঙ্গি নিয়োগ বেড়েছিল। 2024 সালে 150 জন স্থানীয় যুবক জঙ্গি সংগঠনে যোগ দেয়। স্থানীয়রা পাকিস্তানের সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন অনুভব করে বলে মনে করা হয়, যা জঙ্গিরা কাজে লাগায়। 2023 সালে শ্রীনগরে একটি জরিপে 25% তরুণ বলেছে তারা পাকিস্তানের সঙ্গে কলমার টান অনুভব করে। এই মানসিকতা কাশ্মীরকে ভারতের বিরুদ্ধে একটি অস্ত্রে পরিণত করেছে। কাশ্মীরে ধারা 370 উঠিয়ে দেওয়ার পর পর্যটনের চিত্র আমূল বদলে গিয়েছিল। কাশ্মীরের সাধারণ মানুষের জীবন সচ্ছল হতে শুরু করে, কিন্তু ধর্মীয় কট্টরতার বিষবাষ্প পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হতে দেয়নি। 2024 সালে কাশ্মীরে 60% সন্ত্রাসী নিয়োগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে। শত্রু শুধু সীমান্তের ওপারে নয়, আমাদের মাটিতেই লুকিয়ে আছে। পাকিস্তান এই কট্টরপন্থাকেই কাজে লাগায়। 2023 সালে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো 50টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করে, যা পাকিস্তান থেকে পরিচালিত হয়ে কাশ্মীরি যুবকদের উগ্রবাদের দিকে ঠেলছিল। পেহেলগাঁও হামলার পর তদন্তে দেখা গেছে স্থানীয় গ্রামবাসী জঙ্গিদের খাবার ও আশ্রয় দিয়েছিল। এই বিশ্বাসঘাতকতা ভারতের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ঝুঁকি। পেহেলগাঁও হামলা ভারতের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নো ডাউট উন্মোচন করেছে। আমেরিকার ইউএসএ প্যাট্রিয়ট অ্যাক্ট 2001 সালের 11ই সেপ্টেম্বরের পর প্রণীত সন্ত্রাসবাদ মোকাবেলায় গোয়েন্দা সংগ্রহ, নজরদারি এবং দ্রুত বিচারের ক্ষমতা বাড়িয়েছিল। এটি আল কায়দার নেটওয়ার্ক ভাঙতে অত্যন্ত সফল হয়েছিল। ভারতের জন্য এমন একটি আইন কেন প্রয়োজন নয় এ বিষয়ে এই মুহূর্তে দাবি উঠছে। এর কারণও রয়েছে, যেমন বর্তমান ইউএপিএ আইন সন্ত্রাসী কার্যকলাপ দমনে কঠোর, কিন্তু গোয়েন্দা সংগ্রহে সীমাবদ্ধ। পেহেলগাঁও হামলার জঙ্গিরা এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করেছিল, যা ট্র্যাক করতে গোয়েন্দা সংস্থাগুলোর উন্নত প্রযুক্তি প্রয়োজন। প্যাট্রিয়ট অ্যাক্টের মতো আইন সোশ্যাল মিডিয়ায় ও যোগাযোগ নেটওয়ার্কে নজরদারি বাড়াতে পারে। এছাড়াও স্থানীয়রা জঙ্গিদের সহায়তা করেছে, এটি এই মুহূর্তে স্পষ্ট, যা প্রতিরোধে কঠোর আইন প্রয়োজন। 2024 সালে জম্মু ও কাশ্মীরের পুলিশ 120 জন স্থানীয়কে গ্রেফতার করে, যারা জঙ্গিদের তথ্য সরবরাহ করেছিল। প্যাট্রিয়ট অ্যাক্টের মতো আইন এই ধরনের কার্যকলাপে জড়িতদের দ্রুত শাস্তি দেবে। এছাড়াও পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়াতে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। পেহেলগাঁও হামলার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভারতের পাশে দাঁড়িয়েছে। প্যাট্রিয়ট অ্যাক্টের মতো আইন ভারতকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বমঞ্চে জোরালো অবস্থান নিতে সহায়তা করবে। এছাড়াও প্যাট্রিয়ট অ্যাক্টের আরও একটি সুবিধে রয়েছে। ভারতের বিচার ব্যবস্থা অত্যন্ত ধীর। 2008 সালে মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারীদের বিচার এখনও চলেছে। প্যাট্রিয়ট অ্যাক্টের মতো আইন বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করবে। প্যাট্রিয়ট অ্যাক্ট কেবল একটি আইন নয়, এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্সের একটি সুবিধাজনক অবস্থান নিতে সহায়তা করতে পারে। অবশ্য এক্ষেত্রে কিছু সমালোচনা রয়েছে। প্যাট্রিয়ট অ্যাক্টের প্রস্তাব সমালোচনার মুখে পড়তে পারে। আমেরিকায় এই আইন গোপনীয়তা লঙ্ঘনের জন্য সমালোচিত হয়েছিল তৎকালে। ভারতেও এটি নাগরিক স্বাধীনতা সীমিত করতে পারে। কাশ্মীরে যেখানে স্থানীয়রা সামরিক উপস্থিতির অভিযোগ করে, এমন আইন অসন্তোষ বাড়াতে পারে, নো ডাউট। কিন্তু
সন্ত্রাসের মুখে স্বাধীনতা রক্ষার জন্য কি কঠোর পদক্ষেপ অপরিহার্য নয়? এই আইন কাশ্মীরের মূল সমস্যা বেকারত্ব, শিক্ষার অভাব, অসন্তোষ সমাধান করবে না, এটা মানতে কোনো দ্বিধা নেই। 2024 সালে কাশ্মীরে 18 থেকে 30 বছর বয়সীদের 40% বেকার। সরকারকে নিরাপত্তার পাশাপাশি উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। নিরাপত্তা ছাড়া উন্নয়ন অর্থহীন, আর উন্নয়ন ছাড়া নিরাপত্তা অসম্পূর্ণ। পেহেলগাঁও হামলা কাশ্মীরের রক্তাক্ত বাস্তবতার একটি কঠিন স্মারক। এটি পর্যটন ধ্বংস করেছে, পণ্ডিতদের পুনর্বাসনের আশা ভেঙেছে এবং পাকিস্তানের সঙ্গে স্থানীয় বিশ্বাসঘাতকতার গভীর জখম উন্মোচন করেছে। কাশ্মীরের স্বর্গ ফিরিয়ে আনতে হলে শুধু জঙ্গিদের নয়, বিশ্বাসঘাতকতার মানসিকতাও পরাজিত করতে হবে। প্যাট্রিয়ট অ্যাক্টের মতো আইন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী অস্ত্র হতে পারে, তবে এটি একমাত্র সমাধান নয়। কাশ্মীরি পণ্ডিতদের ফিরিয়ে আনতে স্থানীয় সমর্থন তৈরি করতে হবে। যুবকদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করতে হবে। পাকিস্তানের জঙ্গি নেটওয়ার্ক অবশ্যই ভাঙতে হবে। কাশ্মীরের শান্তি একটি স্বপ্ন নয়, তবে এটি অর্জনের পথে সাহস, ন্যায় এবং একতার দৃঢ় ঐক্য অত্যন্ত আবশ্যক। এ বিষয়ে আপনার মতামত কি? আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পর্বটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর এরকম আরও পর্বের নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে অনুগ্রহ করে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। সকলে সুস্থ থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ।